আজকে জায়ান শাহের জন্মদিন পালন করব। আসলে কি জানো, যখন হাতের কাছে টাকা থাকে তখন টাকার অভাব হয় না, টাকা আসতে থাকে। আর যখন টাকা থাকে না তখন দেখবা যে টাকা কত অভাব। একটা আপু আমাকে কমেন্টসে বলতেছে যে আপু, তোমার যেমন শো দেখা নেশা হয়ে গিয়েছে, ঠিক তেমনই আমাদের তোমার ভিডিও দেখা নেশা হয়ে গিয়েছে। তো তোমার ভিডিও না দেখে আমরা থাকতে পারি না। এই কথাটা শুনে অনেক ভালো লাগলো। আসলে মায়েদের মতো ধৈর্য আর কারোরও নেই। মায়েরা যেভাবে ধৈর্য ধরে বাচ্চাদেরকে দেখে, বাচ্চাদের টেক কেয়ার করে, এরকম আর কেউ করে না। সবাই শুধু পেতেই চায়, দিতে চায় না কেউ। এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়েই না, সাবস্ক্রাইবার অনেক কম। আমি চাই সবাই মন থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুক। আমার এত সুন্দর ঢাকনাটা বাবরাবু ভেঙে ফেলেছে। বাবারে কি জি, বাবারে! আসলে কি আমি পাচ্ছি, মানে মনে মনে খুশিও হচ্ছি, আবার অবাকও হচ্ছিলাম। মোমবাতি জ্বালিয়ে একটা সমস্যায় পড়ে গেলাম। আসলে কি আমি তো কখনো কোনোদিন জন্মদিন পালন করিনি, এই কারণে আমি আজকে অনেক সমস্যায় পড়ে গিয়েছিলাম। রাত 12টা বেজে গিয়েছিল, বাবুরাবু আসার সময় হয়ে গিয়েছিল। কি করব, এখন তো সব কিছু সরানো সম্ভব নয়। আমি কোনো রকমে স্কার্টটা খুলে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। টক দই বানাচ্ছি, তেহারি বানাবো। আজকে জায়ান শাহের জন্মদিন পালন করব। বহুদিন পরে ওদের জন্মদিন পালন করতেছি। সেই কবে থেকে বলতেছি যে জন্মদিন পালন করব, সেটা আমার আসামের জন্য করা হচ্ছে না। তো আজকে আমি জন্মদিন পুরো ফুললি পালন করব। তো আজকে কী কী কাজ করেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটি একটু বড় হবে, আপনারা স্কিপ না করে দেখো। কারণ আসলে ভিডিও করে ফেলছি, এখন এডিট করতে গেলে অনেক সময় লেগে যায়। তারপরও যতটুকু পারি এডিট করেছি, তো ভিডিওটা বড় হয়ে গিয়েছে, আসলে বুঝতে পারিনি। যাই হোক, সমস্যা নেই। তোমার সাথে বহুদিন ধরে গল্প করা হয় না, আড্ডা মারা হয় না। আজকে মন ভরে তোমার সাথে কথা বলবো, আড্ডা মারবো। কি থাকবে আমার সাথে? থাকবে তো? আশা করতেছি তোমরা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তেহারি রান্না করব, এটা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। আমি আসলে মুরগি তেহারি রান্না করতে চেয়েছিলাম। জানা আবার মুরগি খেতে খুব পছন্দ করে, কিন্তু মুরগি কেনার টাকা হয়নি। এই কারণে গরু মাংসর তেহারি রান্না করতেছি। গরু মাংস যেহেতু ফ্রিজে আসে, কোরবানি কিছু মাংস ছিল, তো এগুলো দিয়েই আজকে তেহারি রান্না করব। এখন প্রায় সন্ধ্যা, তো আমি এখন থেকে কাজ করা শুরু করে দিয়েছি। জন্মদিন পালন করব, এই জন্য তেহারি রান্না করব। তেহারি রান্না করার জন্য আমি 1 কাপ সয়াবিন তেল নিয়েছি আর হাফ কাপ সর্ষে তেল নিয়েছি। দুটো মিলিয়ে রান্না করব, কারণ সবগুলো সর্ষে তেল রান্না করা সম্ভব নয়, সর্ষে তেল অনেক লাগে। মাংসগুলো কালকেই ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আমি আজকে 1.5 কেজি পোলার চালের তেহারি রান্না করব। আর এখানে প্রায় 1 কেজি বেশি গরু মাংস আছে। গরু মাংস বেশি নিইনি, কারণ জায়ান গরু মাংস তো খায় না, সায়রাও অত বেশি খায় না, অল্প খায়। দেখা গেল যে বাবুর আব্বু আর আমিই খাবো। আর আমার তো জানোই দাঁতে সমস্যা, দাঁতে ব্যথা করে, তো আমি হয়তো বা সেভাবে করে খেতে পারবো না। তো দেখা যাবে যে মাংস কষটা রয়ে যাবে, সেই মাংসগুলো আবার আলাদা করে খেতেও ভালো লাগবে না। এই কারণে আমি অল্প করে গরু মাংস দিচ্ছি। আমার দাঁতের চিকিৎসা করা আর হলো না, আমাকে টাকা জমিয়ে করতে হবে। বাবুর আব্বুর কাছে আশা রেখে আর কোনো লাভ নেই। আশা তো রাখলাম, 2 মাসে বেশি সময় হয়ে গিয়েছে, তারপরে উনি আমার দাঁতে ট্রিটমেন্ট করাচ্ছেন না। কী আর করবো বলো, কপালটা খারাপ, না হলে কি আর এরকম স্বামী হয়? যাই হোক, এগুলো বলে আর মুখা করতে চাই না। আজকে খুশির দিন, তাই আজকে তোমাদের সাথে খুশি কথা শেয়ার করব। মন খারাপের কথা বলে মনটা খারাপ করবো না, তোমাদেরও মন খারাপ করবো না। তেহারি রান্না করতে তো পোলা চাল লাগবে, আর পোলা চাল কেনার টাকা আমি আগে জমে রেখেছিলাম। কিন্তু মশলা আমার কাছে নেই, জায়ফল জয়ত্রী মশলা এগুলো আমার কাছে নেই। জায়ফল আছে, জয়ত্রী নেই, এগুলো আবার গুঁড়ো করতে হবে। তোমরা তো জানো যে আমার বেল্ডিং মেশিনের সমস্যা, বেল্ডিং মেশিনটা ঠিক করতে পারিনি। তো এগুলো কিভাবে গুঁড়ো করব? পাটায় তো এগুলো আসলে গুঁড়ো করা সম্ভব না, সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যাবে। তাছাড়া সময় অনেক লাগবে, এত সময় আমার নেই। আমি আবার ভেবেছিলাম যে জায়ফল জয়ত্রীগুলো কিনে নিব। পরে ভাবলাম এগুলো কিনতে যে টাকা লাগবে, সেই টাকার থেকে আরও কম টাকা দিয়ে আমি তেহারি মশলা কিনতে পারবো। এত ঝামেলা করে লাভ কি? জায়ফল জয়ত্রীগুড়া কিনলেও তো সেই মশলা সবগুলোই দেওয়া লাগবে। সেক্ষেত্রে তেহারি মশলা কিনলে সে ঝামেলা থাকবে না। তাছাড়া সময় অনেক কম লাগবে। আমি আবার বাবাকে বলেছিলাম যে তেহারি রান্না করব, পোড়া চাল এনে দাও। জানি আনবে না, তারপরে বলেছিলাম যদি আনে তাহলে তো আমার টাকাটা সেভ হয়। তো উনি বলেছিল আনবে। আমি তো অবাক, উনি আনবে বলেছে, তার মানে আনতে পারে।
তারপরে বললাম তেহারি যে রান্না করবো মশলা তো নাই, ব্র্যান্ডের মেশিন সমস্যা, তুমি একটা কাজ করো তেহারি মশলা কিনে দাও। ভেবেছিলাম এটাতেও রাজি হবে না, কিন্তু অবাক কাণ্ড, সেইটাতেও রাজি হলো। তারপরে বললাম টক দই তো নেই, টক দই লাগবে না, তুমি গুঁড়ো দুধ এনে দাও, ওটা দিয়ে আমি টক দই বানিয়ে নিব। আমি তো শিওর ছিলাম যে সেটাতে রাজি হবে না, কারণ সে দুধ আনতেই চায় না। তো এটা তো সে করবেই না, কারণ গুঁড়ো দুধের দাম অনেক বেশি। আমাকে অবাক করে দিয়ে সে সেটাতেও রাজি হলো। মানে সে পোড়া চাল আনবে, তেহারি মশলা আনবে এবং গুঁড়ো দুধ নিয়ে আসবে। ভাবতে পারো যে মানুষ এগুলো আনতে চাচ্ছিল না বা আনতো না, মানে তারও তেহারি খাওয়ার খুব ইচ্ছা। ওনার যে খাবার খেতে খুব ইচ্ছা করে উনি সেই খাবারটা খাবে, সেই খাবারটা খাওয়ার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে আসবে। আর যে খাবারটা ওনার খেতে ইচ্ছা করবে না সে খাবারটা উনি জীবনেও আনবেন না। আমি চিল্লাচিটি করে কান্নাকাটি করে বেহাল দশা করলেও সেটা উনি আনবেন না। বাচ্চারা বলে উনি হয়তো আনার জন্য ভাবতে পারে, তারপরও সেটা বাচ্চারা চায় কিনা সেটা আগে ভালোভাবে অ্যাসিওর করবে, তারপর উনি সেটা আনার কথা ভাববে। কিন্তু তার আগে বাচ্চাদেরকে ভালোভাবে চার্জ করবে যে এটা ওদের লাগবে কি না। ওদের কাছ থেকে যদি স্ট্রং ওপিনিয়ন পায় তাহলে আনবে, না হলে আনবে না। উনি এরকম মানুষ। যাক, ভালোই হলো উনি সব কিছু এনে দিয়েছেন, আমাকে আর কষ্ট করে টাকা খরচ করতে হয়নি। যদিও আমি অবশ্য এটার জন্য এক্সট্রা টাকা জমিয়ে রেখেছিলাম। আসলে কি জানো, যখন হাতের কাছে টাকা থাকে তখন টাকার অভাব হয় না, টাকা আসতে থাকে আসতে থাকে। আর যখন টাকা থাকে না তখন দেখবা যে টাকা কত অভাব। কোথাও তুমি কারো কাছ থেকে কোনো টাকা পাচ্ছ না, তোমার হাতের কাছে কোনো টাকা নেই। ঠিক তেমনই যে জিনিসটা তোমার লাগবে ওই জিনিসটা তোমার কাছে না থাকলে তুমি কোথাও পাবা না, কিন্তু তোমার কাছে আসে জিনিসটা, তাহলে তুমি ওই জিনিসটা এক্সট্রা আরও পাবা। আমি 100% শিওর আজকে আমি যদি এক্সট্রা টাকা না রাখতাম বা আমার কাছে যদি এক্সট্রা টাকা না থাকতো তাহলে বাবুর আব্বু এগুলো জীবনেও আনতো না, এগুলো আমার পাওয়াই হতো না। তখন দেখা গেলো যে আমার অনেক সমস্যা হয়ে যেত। যখন থাকে না তখন সমস্যা হয়, যখন থাকে তখন কোনো সমস্যা হয় না, তখন আরও বেশি পাওয়া যায়। এটা আসলে আমাদের সবার ক্ষেত্রেই হয়। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার সময় অনেক গুণ বেড়ে যায়। আমি জানি যে আমি চ্যানেলে নিয়মিত না, আমি নিয়মিত কাজ করছি না। আমি কেন চ্যানেলে নিয়মিত না তার কারণ আমি তোমাদেরকে বলেছি। আমি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। তোমরা খেয়াল করবা যে আমার ভিডিও দেওয়ার গ্যাপ কমে গিয়েছে। ইনশাল্লাহ এই গ্যাপটা আমি আরও বেশি কমিয়ে নিব। আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও আপলোড করার। না, প্রতিদিন ভিডিও আপলোড করবো এই কথা বলবো না। যখনই আমি এই ব্যাপারটা কনফার্ম করি যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করবো তখন সেটা হয় না, দেখা গেলো যে প্রতিদিন ভিডিও দেওয়া হয় না। আর যখন বলি না তখন হয়, তো আমি সেটা বলবো না যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করবো, তবে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। সেটা একদিন পর হোক, 2 দিন পর হোক, ঠিক আছে, বা সেটা কোনো গ্যাপ ছাড়া হোক, আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। একটা আপু আমাকে কমেন্টসে বলতেছে যে আপু তোমার যেমন শো দেখা নেশা হয়ে গিয়েছে ঠিক তেমনই আমাদের তোমার ভিডিও দেখা নেশা হয়ে গিয়েছে। তো তোমার ভিডিও না দেখে আমরা থাকতে পারি না। এই কথাটা শুনে অনেক ভালো লাগলো। আসলে আমাকে অনেক আপুরা অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি মিস করে। এটা আসলে এর মধ্যে কমেন্টস পড়লে বুঝতে পারি। যখন কমেন্টসগুলো পড়ি না তখন খুব খারাপ লাগে যে আমি কেন এরকম করি, কেন আমি এরকম করি। সব সময় কি মানুষ লাভের আশায় কাজ করে না। বাবুর আব্বু প্রায় সময় আমাকে খোটা দেয়, হ্যাঁ তুমি ইউটিউব চ্যানেলে কাজ করো, কয় টাকা পাও, কয় টাকা লাভ হয়, তুমি শুধু তো কাজ করো, তুমি সারাদিন এটাই করো। তখন আমি বলি আমি যদি সারাদিন ইউটিউব চ্যানেলে কাজ করতাম তাহলে আর কিছু না হোক আমি একটা ভালো ভিউজ পাইতাম, টাকা পয়সা হয়তো বা ইনকাম করতে পারতাম না, কিন্তু ভালো একটা পজিশনে আসতে পারতাম। আমি তো সেটাও পারতেছি না। যাই হোক, আমার কষ্ট আমি বুঝি, আমার কষ্ট কি আর সে বুঝে? সে তো আর সারাদিন থাকে না, সে তো আর সারাদিন বাচ্চাদেরকে পাহারা দেয় না। বাচ্চারা পটি করলে, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে গেলে কতটা সময় ব্যয় হয়, কতটা কষ্ট হয়, এটা আসলে যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবে, অন্য কেউ এটা বুঝতে পারবে না। জুনেনা আমাকে দেখলে কান্নাকাটি শুরু করে দেয়। যতই আমি ওকে খাবার খাইয়ে দেই না কেন, সব কিছু ওকে করে দিছি, তারপরও সে আমাকে দেখে কান্নাকাটি করবে। আমি নাই, সে সুন্দর খেলতেছে, সুন্দর সে দুষ্টামি করতেছে, বাট আমাকে দেখার পরেই তার যে কী হয়, তার কান্নাকাটি করা শুরু হয়ে যায়। কোনো সমস্যা নেই, এমনিই কাঁদে সে। তো বাচ্চারা এরকমই, বাচ্চারা মাকে সবসময় কাছে যাবে, কিন্তু বাচ্চাদেরকে সারাদিন সময় দিলে তো আর মায়েদের হবে না। মায়েদেরকে তো আর অনেক কাজ করতে হয়, ঘরের কাজগুলো করতে হয়, রান্নাবান্না করতে হয়, সারাক্ষণ বাচ্চাদের নিয়ে বসে থাকলে তো হবে না। আমি প্রায় সময় সায়রাকে বলি, তুমি জুনিয়রকে রাখবা না, জায়া জুনিয়রকে রাখবো না, ঠিক আছে তাহলে আমি রাখি, তাহলে তুমি কাজ করো, তুমি রান্না করো, তুমি রান্না করে খাও, কোনো সমস্যা নেই। আমি যদি সারাদিন বাচ্চাদেরকে রাখি তাহলে রান্নাবান্না করবে কে, তোমাদেরকে খাবার দিবে কে? তো এই বুদ্ধি কি তোমাদের নাই? কিছু হইলেই মাম্মা নাও, কিছু হইলেই মাম্মা নাও, জুনিয়রকে আমার কাছে দিয়ে যাবে। আর আমি সারাক্ষণ কীভাবে সহ্য করি? আমার কষ্ট হয় না, আমার বিরক্ত হয় না, তারপর তো আমি বাচ্চাদেরকে রাখি আমার কাছে। আসলে মায়েদের মতো ধৈর্য আর কারোরও নেই। মায়েরা যেভাবে ধৈর্য ধরে বাচ্চাদেরকে দেখে, বাচ্চাদের টেক কেয়ার করে, এরকম আর কেউ করে না, কেউ করতে চায় না। ইভেন নিজের আপন ভাই বোনও করতে চায় না, বাবারাও করতে চায় না। মারা যতটুকু করে অতটুকু কেউ করতে চায় না, কেউ করেও না। তারপরও মায়েরা ভালো হয় না, মায়েরা বাবার কাছেও খারাপ হয়ে যায়, সন্তানদের কাছেও খারাপ হয়ে যায়।
মায়েরা শত করলেও ওরা ভালো থাকে না। ওদের গুণগান, ওদের নাম কেউই করতে চায় না। সবাই শুধু পেতেই চায়, দিতে চায় না কেউ। এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা, বুঝছো আপুরা? আজকে নতুন বড় সসপ্যানটা বের করলাম। এটা দিয়ে আমি কখনো রান্না করিনি, আজকে রান্না করব। এটা যে ছিল আমার মনেই ছিল না। আমি যে 7 পিসের সিরামিক্সটা কিনেছিলাম তখন এই সসপ্যানটা কিনেছিলাম। এটা একটু বড় সসপ্যান ছিল, ভেবেছিলাম বড় সসপ্যান কাজে লাগবে বেশি। যেটা ছোট ওইটা কিনিনি। তারপরে কেনার পরে মনে হলো ভুলই করেছি, কারণ এটা তো বেশি কাজে লাগে না। তারপরে ওইটা ইউজ করা হয়নি। যখন আমি গতবারে খিচুড়ি রান্না করেছিলাম তখন দেখলাম যে আমার পাতিলে জায়গা হচ্ছে না, খিচুড়ি বেশি হয়ে গিয়েছে। তারপরও এটা আমি বের করিনি। আমি ওই সাইজের আরেকটা পাতিল বের করে রান্না করেছিলাম। কতটা ভুল করেছিলাম, কতটা ঝামেলা হয়েছিল। এটা বের করলেই হতো। সেই ভুলটাই আমি আবার করতে বসেছিলাম। পরে ভাবলাম আমার কাছে একটা বড় সসপ্যান আছে, দেখি এটাতে হয় কি না। এটাতে তো 2 কেজি হওয়ার কথা, তাহলে তো আমার 1.5 কেজি পোলাও চালের তেহারি অবশ্যই হবে। তো এই কারণে এটা বের করেছি। এটা 30 মিলিমিটার, এটা বড় সাইজের। আর যেটা আমি কিনেছিলাম পর ছোটোটা, ওটা ছিল 26 সাইজের। ওটা দিয়ে 1 কেজি পোলাও চাল রান্না করা যায়, শুধু পোলাও চাল রান্না করা যায়, আর কিছু ওখানে অ্যাড করা যায় না। আপুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়েই না, সাবস্ক্রাইবার অনেক কম। আমি চাই সবাই মন থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক। এই কারণে আমি সবাইকে সেভাবে করে চাপ দেইও না, শুধু বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ওদেরকে জানাই আমার হৃদয় অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা। আর যারা করনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। সাবস্ক্রাইব করার কয়দিন পরে আমার ভিডিও দেখো, যদি ভালো না লাগে তাহলে পরে আনসাবস্ক্রাইব করে দিও, কোনো সমস্যা নেই। তারপরও তোমরা কন্টিনিউ আমার ভিডিও দেখো। আমার ভিডিও দেখার পরে তোমরা কমেন্টস করো। তোমরা কমেন্টস করলে আমি কাজ করার জন্য আরও বেশি আগ্রহী হই। মূলত তোমাদের কমেন্টসই আমাকে কাজ করার জন্য অনেক বেশি আগ্রহী করে, অনুপ্রাণিত করে। আজকে তেহারি রান্না করতে করতে রাত হয়ে গিয়েছিল, এই কারণে আজকে আর জন্মদিন পালন করা হয়নি। পরের দিন আমি জন্মদিনে কেক কিনেছিলাম। তো জন্মদিনে কেক কেনার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা তো জানোই যে আমার কাছে 1000 টাকা জমানো ছিল, 1050 টাকা জমানো ছিল। তো সেই টাকা নিয়ে আমি বের হয়েছিলাম কেক কেনার জন্য। তো যাওয়ার পরে কেক দেখলাম, পছন্দ করলাম। আমার সাথে জায়ানও গিয়েছিল। তখন দেখলাম যে 350 টাকা থেকে 1200 টাকার মধ্যে কেক ছিল। তো কেকগুলো ভালোই ছিল। আমি আবার ঠিক করেছিলাম যে আমি 350 টাকা দিয়ে কেক কিনবো, এত বড় কেকের তো দরকার নেই। আমরা বাসার সবাই মিলে কেক খাবো, তো বেশি বড় দরকার নেই, ছোটোখাটো একটা হলেই হবে। কিন্তু সমস্যা হলো লেখা নিয়ে। আমি তো জায়ান সারা দুজনের জন্মদিন পালন করব। তো সেক্ষেত্রে তো এত ছোটো কেকে লেখা সম্ভব নয়। যেটার দাম 350 টাকা মানে ভ্যানিলা কেক, ওটা ছিল একদম ছোটো, ওটাতে একটা নাম লেখাই মনে হয় কষ্টকর হয়ে যাবে। আরটা ছিল চকলেট ফ্লেভারের, ওটা একটু 50 টাকা বেশি ছিল, ওটাও সেম সাইজে ছিল। আমি আবার বাচ্চাদের জন্য খেলনা কিনেছিলাম, আমার কাছে 200 টাকা বেশি ছিল। সেটা কিভাবে, বাবুরাবুর বন্ধুর খাবারের দোকান ছিল। তো ওরা প্রতি সপ্তাহে বেশি করে খিচুড়ি রান্না করতো, খিচুড়ি রান্না করে সবাইকে দিত। তো সেক্ষেত্রে আমরাও নিতাম খিচুড়ি। বাবুরাবু বলতো সবাইকে যদি দেয় তাহলে তুমিও নিয়ে আসো, আমি তো যেতে পাবো না, তুমি গিয়ে নিয়ে আসো। তারপরে উনি একদিন অফিস থেকে এসে দিয়ে গিয়েছিলেন, ওনার অনেক সমস্যা হয়েছিল। এইভাবে হঠাৎ করে অফিস থেকে বের হওয়ার তো নিয়ম নেই, এই কারণে ওনার যাওয়া আসা করতে অনেক প্রবলেম হয়ে গিয়েছিল, দেরি হয়ে গিয়েছিল। তাই আমি বলেছিলাম আমি গিয়ে নিয়ে আসবো, যেহেতু আমাকে স্কুলে যাওয়া লাগে। তো স্কুল থেকে বের হয়ে আমি গিয়ে আনতে পারবো, সমস্যা হবে না, তুমি শুধু আমাকে যাওয়া আসা ভাড়াটা দিও। তো সেদিন উনি আমাকে যাওয়া আসা ভাড়া দেননি, ওনার কাছে টাকা ছিল না। উনি বলল তুমি ভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে নিও, আমি ওনাকে বলে দিয়েছি। তো আমরা তো বাসে করে গিয়েছিলাম, আসার সময় অবশ্য রিক্সা করে এসেছিলাম, এই কারণে টাকাগুলো সেভ করতে পেরেছিলাম। ওই টাকা দিয়ে আমি একটা গোলাপ ফুল কিনেছিলাম। এরপরে বাচ্চাদের জন্য খেলনা কিনেছিলাম। যেহেতু পোলাও মশলা আমাকে কিনতে হয়নি, কিছু টাকা সেভ হয়েছিল, তাই ওই টাকা দিয়ে ওদের জন্য খেলনা কিনেছিলাম। প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র জায়ান সারার জন্য কিনবো, পরে ভাবলাম সারার জন্য কিনলে তো সাউদার জন্য কিনতে হবে, কারণ সারা কোনো খেলনা দিয়ে খেলা করলে সেটা আবার সাউদাও নিতে চায়, সাউদা আবার সে খেলনা দিয়ে খেলা করতে চায়। এই কারণে ওদের 2 বোনকে কিনে দিতে হয়। তো আমি সেটাই করলাম, ওদের 2 বোনের জন্যই খেলনা কিনলাম। এরপরে বাকি রইল জুনাইনা, ওকে কেন বাদ রাখি, ও কি দোষ করেছে? ও তো খেতে যাবে তাই না, তো ওর জন্য খেলনা কিনলাম। তো এই খেলনাপাতি কিনতে গিয়ে আমার 500 টাকা খরচ হয়ে গেল। ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমি আসলে আমার জন্য কিছু টাকা জমিয়েছিলাম। তোমরা তো জানোই যে আমার একটা কাপ দরকার, আমার পায়জামা কেনা দরকার, একটা ব্যাগ কেনা দরকার। তো পায়জামা ওদের আব্বু আমাকে কিনে দিচ্ছিল 2টা, সেটা তোমাদেরকে পরে ব্লগে দেখাবো। কাপ আর ব্যাগ আমাকে কিনতে হবে, এই কারণে আমি 500 টাকাও নিয়ে গিয়েছিলাম। তো সেই 500 টাকা তো খেলনা কিনে খরচ হয়ে গেল। এদিকে ফুল কিনলাম, সেক্ষেত্রে আরও 100 টাকা খরচ হয়ে গেল, 600 টাকা খরচ হয়ে গেল। সব মিলে আমার কাছে ছিল 1700 টাকা।
সেই টাকার মধ্যে খেলনার ফুল কিনে 600 টাকা খরচ করে ফেলেছিলাম। তো এখন আমার কাছে আছে মাত্র 1100 টাকা। তো আমি ভাবলাম এই টাকা দিয়ে কেক কিনি, মোমবাতি কিনি, আর যা লাগে কিনে আমার জন্য কাপ আর মগ কিনে নিব। দুটো কিনতে না পারলেও অন্তত একটা কিনবো, কিন্তু সেটাও হলো না। যাই হোক, সেই কেকগুলো দেখার পরে আমি চিন্তা করলাম যে অন্য দোকানে গিয়ে দেখি, হয়তো বা এর থেকে কম দামে আর ভালো কিছু পেতে পারি। তো ওখানে গেলাম, তো যাওয়ার পরে দেখলাম যে 1 পাউন্ড কেক। 1 পাউন্ড কেক ভালোই বড়, মানে দুটো নাম লেখার জন্য যথেষ্ট। তো আমার পছন্দও হয়েছিল, চকলেট ফ্লেভারের কেক, কিন্তু দাম তো বেশি, দাম তো 1100 টাকা 1200 টাকা। তো যদি আমি 1000 টাকা দিয়েও নিই তাও কিন্তু হচ্ছে না, কারণ আমাকে কেক ছাড়াও আর অনেক কিছু কিনতে হবে, সাইনবোর্ড কিনতে হবে, মোমবাতি কিনতে হবে, তো এগুলো তো কিনতে হবে, বেলুন কিনতে হবে। তো সেক্ষেত্রে তো আমার এই টাকায় হবে না। ওরা আমাকে লাস্ট বলেছিল 800 টাকা। তো আমি সাহস করে 700 টাকা বলেছিলাম, মানে ওরা এত বেশি নেওয়ার জন্য জোরাজুরি করতেছিল। তো ভাবলাম একটা অ্যামাউন্ট বলেই দিই যেটা আমার সাধ্যে আসে। তো তখন আমি ওদেরকে 700 টাকা বলেছিলাম। তো ভেবেছিলাম যে ওরা এই দামে দিবে না, কারণ কেউই এ দামে 1 পাউন্ড কেক দিচ্ছিল না। ওরা হঠাৎ করে আমাকে ডাক দিল, বলে যে আপা আমাদের বিক্রি হয়নি, আপনি নেন। তো আমি অবাক হয়ে গেছিলাম যে 1 পাউন্ড কেক আমি 700 টাকা পাচ্ছি, এটা কি আসলেই সত্যি ঘটনা? আসলে কি আমি পাচ্ছি? মানে মনে মনে খুশিও হচ্ছি, আবার অবাকও হচ্ছিলাম। 1.5 কেজি পোলাওর চাল এখানে মনে হয় আটতেছে না, বেশি হয়ে গিয়েছে। 1 কেজি হলে ঠিকমতো ছিল, কারণ এই পোলাও চালের সাথেও তো আবার মাংস মিশিয়েছিলাম, তো যার কারণে অনেক বেশি হয়ে গিয়েছে। মাংস দেখা যাচ্ছে না, পোলাওর চাল দেখা যাচ্ছে। যাক, একটা আইডিয়া হলো, এখন থেকে 1 কেজি পোলাও চালের তেহারি রান্না করতে গেলে এই সসপ্যানে রান্না করব, কারণ এর থেকে বেশি রান্না করা সম্ভব নয় এই সসপ্যানে, তাহলে সমস্যা হয়ে যাবে যেমনটি এখন হচ্ছে। 1 কেজি পোলাও চালের তেহারি বা 1 কেজি পোলাও চালের খিচুড়ি, এগুলো এই সসপ্যানে রান্না করা যাবে, সমস্যা হবে না, কিন্তু এর থেকে বেশি রান্না করা যাবে না। টাকা হলে এর থেকে বড় সসপ্যান কিনে নিব। সসপ্যানে পোলাও, খিচুড়ি, তেহারি, বিরিয়ানি খুব সুন্দর করে রান্না করা যায়, নিচে লেগে যায় না, সেক্ষেত্রে ধুতে অনেক সুবিধা হয়। সেবারে পাতিল তো ধুতে অনেক কষ্ট হয়, যেগুলো নিচে লেগে যায় সেগুলো সহজে উঠে না, অনেক কষ্ট করে উঠাতে হয়। আমার এত সুন্দর ঢাকনাটা বাবরাবু ভেঙে ফেলেছে, আসলে উনি বুঝতে পারিনি। ওনাকে বলেছিলাম আমার জন্য একটু মাংস নিয়ে আসো, তো ওই মাংস আনতে গিয়েই ওনার হাতে লেগে পড়ে গিয়েছে। উনি বুঝতে পারেনি কিভাবে এটা হলো। ওনাকে কোনো কাজে ফরমাইশ দিলে এই অবস্থাই হয়, কেন যে দিলাম আমি আনতে ওনাকে। আমার এত সুন্দর ঢাকনাটা উনি ভেঙে ফেলেছেন। এটা যদি আমি করতাম আমাকে কত কথা শোনাতো উনি। পরে অবশ্য বলেছিল যে আমাকে একটা ঢাকনা কিনে দেবে। আমি মনে মনে বলি সে আর কিনে দেবে, এই একটা ঢাকনা দামই তো 500 টাকা, এর কমে তো এটা পাওয়াই যাবে না। তাছাড়া সিঙের কোনো পিস কিনতে গেলে সেগুলোর দাম একটু বেশিই হয়। তেহারি রান্না করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এখন এটাকে দমে দিয়ে দিয়েছি। এদিকে জুনাইনা কান্নাকাটি করতে করতে অবস্থা খারাপ করে ফেলেছে, মানে আমি কিচেনে কোনো কাজে গেলে ওর যে কী অবস্থা হয়, ও যে কী শুরু করে। বাবারে কি জিদ, বাবারে কি জিদ, বাবারে। ইদারিং জুনানা এত জিদ হয়েছে, দেখছো ও কী করতেছে, মানে জিদ দিয়ে মানে খেপে গেছে। কি বলতেছে না বলতেছে কিচ্ছু বলা যায় না, এরকম করে সে, সবসময় এরকম করে। তেহারি রান্না করার পরে তো বাবুরাবু অনেক খুশি, উনি বলছে মাংস এত কম কেন, মাংস কই। আমি বলতেছি মাংস যা আছে এগুলোকে খাইয়া নাও, খাওয়ার পর যদি লাগে আমি রান্না করে দেবো, কোনো সমস্যা নাই। পরে দেখি কি মাংস রয়েই গেছে, এত মাংস কে খাবে। বাচ্চারাও বলতেছে, যাই বলছে আম্মু মাংস মনে হয় কম হয়েছে, মাংস আরও দাম, কি নাও মাংস নাও। তো মাংস আর খেতে পারে না পরে আর। আমি তো জানি যে ওদের কী অবস্থা, ওরা কতটুকু খাবে না খাবে সেটা তো আমি জানি, শুধু তো কেন রান্না করে নষ্ট করা বলো। তেহারিটা খেতে ভালোই হয়েছে, এই তেহারি 2 দিন ধরে খেয়েছি। পরের দিন সন্ধ্যাবেলা এই স্যাম্পোটা কিনেছি আমি। কেক কেনার পরে এই স্যাম্পো কিনেছি, তারপরে মাথার টুপি কিনেছি, মোমবাতি কিনেছি, বেলুন কিনেছি। তো এগুলো কিনতে কিনতেই টাকা সব শেষ হয়ে গিয়েছে, কোনো রকমের রিক্সা ভাড়া দিয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার পথে সিঙ্গারা কিনে নিয়েছিলাম, আর নিচের আঙ্কেলের দোকান থেকে চকলেট বাকি করে নিয়েছিলাম, বেলুনও কিনে নিয়েছিলাম। বেলুন কিনেছিলাম 6টা। আসলে কি আমি তো কখনো কোনো দিন জন্মদিন পালন করিনি, দেখেছি মানুষ পালন করে, কিন্তু আমি কখনো পালন করিনি। এই কারণে আমি আজকে অনেক সমস্যায় পড়ে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমার 1 পাউন্ডের জন্মদিনের কেক, 700 টাকার কেক, দেখো তো কেমন হয়েছে। ভাবলাম কেক যেহেতু কিনতেছি একটু ভালোভাবেই কিনি, বড় দেখেই কিনি, সেই ক্ষেত্রে 2টা নামও বসানো যাবে, আর বাচ্চাদের জন্মদিনও পালন করা হবে সুন্দরভাবে। বাচ্চারাও পেট ভরে কেক খেতে পারবে। সবসময় কেক খাওয়ার জন্য বাহানা করে, আম্মু কেক খাবো কেক খাবো, কেক কিনে দাও। তো সবসময় তো কিনে দিতে পারি না, তাই এবারে একটু ভালোভাবে কেক কিনে দিলাম। আমার জন্য কিছুই কিনতে পারলাম না, টাকাই হলো না।
আরে বাবা, টাকা নিয়ে কোথাও গেলে সে টাকা কি আর থাকে? টাকা খরচ হয়ে যায়। যাক, তারপর আমি খুশি যে আমার বাচ্চাদের জন্মদিন আমি ভালোভাবে পালন করতে পারতেছি, ওদের জন্য গিফট কিনতে পারতেছি, ওদেরকে ভালো মন্দ খাবার খাওয়াতে পারতেছি, এতেই আমার অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো আমি জামাকাপড় পরে রেডি হয়ে গেলাম। যেটা বলতেছিলাম যে আমি কখনও জন্মদিন অ্যারেঞ্জমেন্ট করিনি, তো এই কারণে আমি কস্টেপটা দিয়ে ভালোভাবে সাইনবোর্ডে লাগাতে পারি। সাইনবোর্ডটা খুলে গিয়েছিল। আসলে ভালো কস্টেপ লাগে এটা বুঝতে পারিনি। আঙ্কেলকে বলেছিলাম কস্টেপ দিতে, তো উনি আমাকে 10 টাকা কস্টেপ দিয়েছে। ওই 10 টাকা কস্টেপ দিয়ে কি আর সাইনবোর্ড লাগানো যায়? বেলুন লাগাতে গিয়েও ব্যর্থ হলাম, বেলুন লাগাতে পারলাম না, উল্টো আরও 2টা বেলুন ফুটে গিয়েছিল। চেয়েছিলাম সাইনবোর্ডের পাশে বাচ্চাদের নাম লেখা থাকবে, তো বাচ্চাদের নামের জন্য অক্ষর কিনতে হবে। সে অক্ষরগুলোর দাম অনেক ছিল, এক একটা অক্ষর 40 টাকা করে ছিল। জাহানের নামের অক্ষর তো 5টা, সারা নামের অক্ষর 6টা, তো সব মিলিয়ে অনেক টাকা লাগতো। আমার কাছে এত টাকা ছিল না, এই কারণে নামগুলো কেনা হয়নি। মোমবাতি জ্বালিয়ে একটা সমস্যায় পড়ে গেলাম। আমি তো জানতাম না যে এই মোমবাতিগুলো স্বল্পক্ষণ জ্বলে, কিছুক্ষণ পরে নিভে যায়। তো আমি করেছি কি, মোমবাতি জ্বালিয়ে ঘরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম। ওদেরকে আগে আনিনি, কারণ আগে আনলে যদি ওরা ধরে, এই কারণে ওদেরকে পরে এনেছিলাম। তো ওদেরকে আনার পরে দেখি মোমবাতি বন্ধ হয়ে গেছে। মানে এতটাই হতাশ হলাম আমি, যার মতো যে আম্মু মোমবাতি তো নিভে গিয়েছে। আমি বললাম মোমবাতি নিভে গিয়েছে, আবার জ্বালাবো। পরে আমি ম্যাচ দিয়ে আবার জ্বালানোর ট্রাই করেছি। আমি তো জানতাম না যেগুলো ওয়ান টাইম ইউজ, একবার ইউজ হয়। কী আর করা, মোমবাতি নিভিয়ে আর জন্মদিন পালন করা হলো না। অবশ্যই এটা অবশ্য ঠিকও না, মোমবাতি জ্বালানো ঠিক না। তারপর বাচ্চাদের খুশির জন্য করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর করা হলো না। যাক, শিক্ষা হলো, এর পরবর্তীতে এরকম ভুল আর করবো না। এই মোমবাতিগুলোর দাম নিয়েছে 40 টাকা করে, মানে এক একটা 40 টাকা করে নিয়েছে, দুইটা নিয়েছে 80 টাকা। আরে আমি যদি নর্মাল মোমবাতি কিনতাম তাহলে ভালোই হতো, সেক্ষেত্রে এই সমস্যায় পড়তাম না। আমি তো বুঝতে পারিনি। আর তাছাড়া নর্মাল মোমবাতিগুলো থাকতো, শেষ হয়ে যেত না, ওগুলো পর ইউজ করা যেত। এগুলো তো আর ইউজ করা যাবে না, এগুলো তো আর কাজের না। দোকানদার আমাকে দিল আর আমি নিয়ে আসলাম। আসলে আমি তো কখনো ইউজ করিনি, তা জানি না, এখন জানলাম যে এগুলোর কি উপকারিতা। কেক কাটা শুরু করলাম বাচ্চাদেরকে নিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জায়ান, হ্যাপি বার্থডে আমি কাটবো, তুমি আমার হাত কাটিয়ে দিছো কেন? আমি বড় না, কেক নাও, আমি কেক নাও কিছু করে কাটবে। হ্যাঁ, নাও নাও, ওকে ভালো না, ওয়াও, দাদা আমরা তোমাকে খাওয়াই দিই। হ্যাঁ, না খাও, খাও, সাইরা খাও। আমি কেক কাটবো, আমি খাবো, আমি খাও 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 খাও, বেলে ক্রিম খায়। আমি কেক কাটবো এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, সাদা হাসো। হ্যাপি বার্থডে ডিয়ার সায়রা, হ্যাপি বার্থডে টু ইউ সায়রা, হাসি দাও। দেখো সরো, নাও কেক খাও সায়রা, কেক খাও। দাও কেক খাও, বড় কেক খাও দাও। জন্মদিন পালন করা হয়ে গেল। ভেবেছিলাম কাউকে দাওয়াত দিব, কিন্তু সেটা আর করা হলো না। কালকে তেহারি রান্না করেছিলাম, সেগুলো আজকে প্রায় খাওয়া হয়ে গিয়েছে। দাওয়াত দিলে কি খাবো, শুধু কেক খাওয়ালে হবে? তেহারি তো খাওয়াতে হবে, তো সেগুলো তো নেই। তার মধ্যে আবার আমি ছিলাম না বাসায়, আমি বাইরে গিয়েছিলাম কেক আনতে। তো কেক এগুলো আনতে গিয়েও অনেক সময় লেগে গিয়েছিল। আনার পরে এগুলো অ্যারেঞ্জমেন্ট করা, সেগুলো করতেও সময় লেগে গিয়েছিল। মেহমান কি আর এত সময় ধরে বসে থাকবে? ওরা তো সন্ধ্যা পাওয়ার পরে খাবার দাবার খেয়ে চলে যাবে, তো ওই সময়টুকু ছিল না। জন্মদিনে কেক কাটা, খাবার খেতে খেতেই রাত 12টা বেজে গিয়েছিল। ওদের এই মাথা টুপিগুলো 30 টাকা করে নিয়েছে। এগুলোই পেয়েছিলাম কম দামে, এর থেকে ভালো ছিল, ওগুলোর দাম আরও বেশি ছিল। যাক, বাচ্চারা খুশি করবে, আনন্দ করবে, ওরা মাথায় পড়তে পারলেই হয়েছে, ওরা কি এটা নিয়ে বসে থাকবে? ওদেরকে কেক, সিঙ্গারা, চকলেট ভাগ করে দিয়েছি খাওয়ার জন্য। জানি না ওরা কতটুকু খেতে পারবে, তারপরও দিয়েছি বেশি করে, ওরা পেট ভরে খাক, বারবার শুধু কেক খাওয়ার বাহানা করে। জায়ান তো পুরোটুকু খেয়েছে, সায়রা খেতে পারেনি। সায়রা খাবার জন্য পাগল হয়ে গিয়েছিল, অথচ সে অর্ধেকও খেতে পারেনি। সাওদাকে আমি খাইয়ে দিয়েছিলাম, সাওদা মাসালা খেয়েছিল। জুনানা তো মুখে দিয়ে আর খায়নি, জুনানা খায়নি কেক। আমি খেতে পেরেছিলাম কেকটা, তো কেকটা ভালোই হয়েছিল। আমি যখন পর্যন্ত দেখেছিলাম কেকটা, তখন কিনিনি, ভেবেছিলাম পরের দোকানে গিয়ে দেখে যদি এর থেকে কম দামে পাই বা এর থেকে একটু ভালো কেক পাই। তো এখানে যাওয়ার পরে ওরা বললো যে 1000 টাকার নিচে হবে না, 1000 টাকা দেওয়াই লাগবে। তো তখন আমি বললাম যে বাসের দোকানে তো 800 টাকা করে কেক দিতেছে, আপনি কেন দিতেছেন না? বলছে ওটা ভালো না, ওটা পচা কেক।
তো বলতেছে ওই কেকটা ভালো না, এটা কেনার পরে আপনাদেরকে হাসপাতালে যাওয়া লাগবে। এই কথাটা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম, এটা কেন বললো। তারপর আবার পাশের দোকানে বললাম যে এরকম এরকম এই কথা বলছে। এই কথা শোনার পর তো ওরা খেপে গিয়েছে, হ্যাঁ ওরা এসব বলে কেন। পরে আমি বললাম যাই হোক ভাই, সিঙ্গেল করেন না, আমি এখন চলে যাই। আমি যাওয়ার পর আপনারা এই ব্যাপারটা যা খুশি করেন, এখন আমাকে যেতে হবে। ওরা তো আমাকে যেতে দিচ্ছিল না, বলছে আপনি দাঁড়ান, আমি ওনাকে ডাক দিই। উনি কেন এটা বললো। আমি কোনো রকমে ওনাদেরকে বুঝিয়ে তারপরে আসলাম, হাফ ছেড়ে বাঁচলাম। বাচ্চাদেরকে বাসায় রেখে আসছি, এত সময় তো বাইরে থাকা যাবে না। কেক কাটা খাওয়া দাওয়া করতে করতে রাত 12টা বেজে গিয়েছিল। বাবুরাবু আসার সময় হয়ে গিয়েছিল। কি করব, এখন তো সব কিছু সরানো সম্ভব নয়। আমি কোনো রকমে স্কার্টটা খুলে নিয়েছিলাম, আর বাকি সব কিছু সরাতে যাবো, বাবুরাবু চলে এসেছে। কি করব, ওনাকে সব কিছু বলেই দিলাম যে বাচ্চাদের জমা দিয়ে পালন করতেছি। এই না তোমার বাস। বাসের দাম 200 টাকা নিছে। এই বাসের দাম জ্যান পছন্দ করে নিছে, সুন্দর জ্যান। 1500 টাকা দিছে, আবার 1500 টাকা দিছে। আরো 500 টাকা দিছে পরে। না না পুতুলে সুন্দর। এই না এই না এই না, এটা তোমার পুতুল। এই না এই না না, ধরো ধরো। বাচ্চারা তো অনেক খুশি হয়েছে গিফটগুলো পেয়ে। জায়ান, সায়রা, সাউদা ওরা অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। খুশি শুনলা বাবুরাবু কি বললো? আমি ওনাকে বলেছিলাম আমার বড় বোন টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আমি জন্মদিন পালন করতেছি। উনি তো আমার কথা বিশ্বাসই করেন না। হ্যাঁ না না না, তুমি আমার টাকা দিয়ে করছো এগুলো আনতেন। তারপর জায়ানকে জিজ্ঞেস করে, এই জায়ান তোমার আমার টাকা পাইছে কোথায়? হ্যাঁ তোমার আমার তোমাকে স্কুলে হারাই নিয়ে গেছে না, এভাবে টাকা জমাইছে না। তোমার পছন্দ হয়েছে? খুশি? আমার টাকা খুশি? খুশি বলো, থ্যাংক ইউ বলো। অবাক করা কাণ্ড। আমি ভেবেছিলাম উনি অনেক বেশি রাগ করবে, অনেক বেশি সিঙ্গেল করবে, না জানি কেকটাকে কী করবে না করবে, কেক নাকি ফেলে দেয়, গিফটগুলো কি করবে। কিন্তু উনি এগুলো কিছুই করলো না। জুদিনার ক্ষুদে লেগেছে, ও প্রচুর কান্নাকাটি করতেছে, এসব খেলনা ওর ভালো লাগতেছে না। ওর জন্য এই হাঁসগুলো কিনেছিলাম। এই সবগুলো খেলনাই আমি ভ্যাঙ্গা থেকে কিনেছি। দোকান থেকে কিনতে গেলে তো এই খেলনাগুলো কিনতে পারতাম না, দোকানে তো অনেক দাম খেলনার। যাই হোক, বাবুরাবু তো রাগ করেনি, উল্টো আরও খুশি হয়েছে। বড় এক পিস কেকের টুকরা দিলাম, সেটা সম্পূর্ণ খেলো। খাওয়ার আগে বলতেছে আমি তো কেক খাই না, এটা তো আমি খেতে পারবো না। আমি বলছি অল্প খাও। ও মা, উনি সম্পূর্ণ খেয়ে ফেললো। পরে বলতেছে আমাকে বলতা আমি আরও ভালো কেক নিয়ে আসতাম, এত টাকা দিয়ে কেক আনা কি দরকার ছিল, এর থেকে কম টাকা দিয়ে আমি ভালো কেক নিয়ে আসতাম। তারপরে কি জানি বললো যে আগারগাঁওয়ায় বা কোথাও গিয়ে বাচ্চাদের নিয়ে কেক কাটবে, অনুষ্ঠান করবে। মানে ভুংচুঙা, বুঝি না এগুলো কী বলতেছে উনি। উনি এগুলো কিছুই করতো না, ওনাকে টাকা দিলে উনি কিছুই করতো না, আমি ভালো করেই জানি। আর আমি যদি ওনাকে বলতাম, উনি তো আমাকে জীবনও আমাকে জমাদি পালন করতে দিত না। তোমরা দেখলে না 3 পিস কেনার কথা বলছিলাম, উনি আমার সাথে কী করলো এই 3 পিস কেনা নিয়ে। সেই 3 পিস কেনার খোটা উনি আমাকে এখনও দেয়, জানো। আমি না একটা জিনিস দেখেছি, আমি ওনাকে সারপ্রাইজ দিলে না উনি অত বেশি সিনক্রেট করে না, অত বেশি রিয়েক্ট করে না। বাট আমি যদি ওনাকে আগে থেকে বলে দিই না, তাহলে উনি অনেক বেশি সিনক্রেট করে, অনেক বেশি রিয়েক্ট করে, অনেক ঝামেলা করে। মানে কোনো কিছু না বলে করলে না উনি এত বেশি রাগ করে না, এত বেশি ঝামেলা করে না, কিন্তু বলে করলে না উনি অনেক বেশি ঝামেলা করে, অনেক বেশি সিনক্রেট করে। এই কারণে আমি ঠিক করেছি এখন থেকে ওনাকে আর কোনো কিছুই বলবো না। ও যাই করি ওনাকে না বলেই করব, পরে ওনাকে বলবো, বা পরে উনি সারপ্রাইজ হয়ে যাবে দেখে। এটাই ভালো হবে ওনার জন্য। বারবার শুধু বলতেছে আর কার দাওয়াত দিছো, কাদেরকে দাওয়াত দিছো, কাদেরকে খাওয়াইছো। আমি বলতেছি কাকে দাওয়াত দিব, এই সময় কি কেউ আসবে, এই সময় কি কেউ খাবে? এখন তো রাত 12টা বেশি বাজে, দাওয়াত দিব কীভাবে? মানুষ কি এই সময় থাকে নাকি? এত সময় ধরে মানুষ কি কারো বাসায় থাকে? তুমি এসব কী বলো? এরপরে আর কোনো কথা বলেনি। তবে উনি যে খুশি হয়েছিল এটা ওনার চেহারা দেখেই বুঝে গিয়েছিলাম। এখন যদি আমি এটা বলতাম যে আমি কারোর কাছে টাকা ধার করে এগুলো করেছি, বা এই টাকাগুলো তোমাকে দিতে হবে, বা কিছু টাকা তোমাকে দিতে হবে, এটা শুনলে তো ওনার অবস্থা আরও খারাপ হয়ে যেত। উনি কি এত খুশি থাকতো? জীবনও থাকতো না। যাক, ভালোভাবে জন্মদিন পালন করা হয়ে গেল, সব কিছু ঠিকভাবে হয়ে গেল। আপুরা তোমরা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবে। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।